শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি যে গল্পটি পড়ে শোনাচ্ছি, গল্পটির নাম হলো কঠিন বাস্তব। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাদের 24 ঘন্টা আদেশ করবে আর সেই আদেশ আমাদের তামিল করে চলতে হবে? শুধু জ্ঞান আর জ্ঞান, জ্ঞান দেওয়া ছাড়া তোমার আর কি কোনো কথা নেই? তোমার ওই জ্ঞানের কথাগুলো আজকাল আমাদের কানে বড্ড অসহ্য লাগে। তোমার জ্ঞান দেওয়ার জ্বালায় আমাদের প্রাণ তো ওষ্ঠাগত, আর ওই একরত্তি মেয়েটাও পর্যন্ত ছাড় পায় না। শুধু এটা করো না, ওটা বলো না, ওটা ওভাবে বলতে নেই, এটা এভাবে করতে নেই। শুনে শুনে আমাদের কান ঝালাপালা হয়ে গেছি। আমার সংসারে থেকে আমাকেই শাসন করবে? আমাকে বিয়ে করিয়ে নিয়ে আসার সময় মনে ছিল না সংসারটা তুমি আমাকে দান করে দিয়েছ? বয়স তো হয়ে গেল, একটা বাচ্চারও জন্ম দিতে পারলে না। বাঁজা মেয়ে মানুষ কোথাকার! এখন আমার বর ও বাচ্চার উপর নজর পড়েছে। তোমার খবরদারি আর সহ্য করব না। কথাগুলো এক নাগাড়ে বলতে বলতে লালি তর্জনী উঁচিয়ে আগুন দৃষ্টিতে তার সতীনের দিকে দৌড়ে যায়। কথার স্রোতে অল্প বিদ্যার জন্য তার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে, আর সতীন শব্দটি শুনে অনেকের মনে হতে পারে এটি একটি বস্তি বাড়ির চিত্র তুলে ধরেছি। কিন্তু না, সতীন বলতে তিনি কিন্তু অনেক মানুষের নিকট নমস্কারের যোগ্য। এক কথায় বলতে গেলে তিনি মানুষ গড়ার কারিগর। নাম নীলিমা পট্টনায়ক। সবার কাছে তিনি সহৃদয় হিতাকাঙ্ক্ষী নীলিমা ম্যাম। তিনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বড় বড় ডিগ্রির অধিকারী এবং স্বর্ণপদক প্রাপ্ত। আর এই সব থাকলে মানুষ যে বাস্তববাদী হতে পারেন তা কিন্তু নয়। উনার সম্পর্কে না জানলে ব্যাপারটা ঠিক বোঝা যাবে না। নীলিমা দেবী এবং বিভাসবাবুর বিয়ে হয়েছিল প্রায় বছর 8 আগে। বিয়েটা কিন্তু ভালোবেসে হয়েছিল। অতগুলো বছর সংসার করার পর তাদের কোনো সন্তান হয়নি। সন্তান কেন হচ্ছে না, ডাক্তারের কোনো পরামর্শ না নিয়ে এক অদ্ভুত পরিকল্পনা নীলিমা দেবীর মাথায় আসে। তিনি সিদ্ধান্ত নেন স্বামীকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসাবেন। বিভাসবাবুর নিকট তিনি তার প্রস্তাবটি রাখেন। স্বামী চক্ষুলজ্জার কারণে প্রথমে রাজি হননি, কিন্তু পরমুহূর্তে তিনি রাজি হয়ে যান। নীলিমা দেবীর ধারণা হয়েছিল স্বামী মানেই আমার নিজের একান্ত আপন, আমার ইহকাল এবং পরকাল। বিভাসবাবু তিনিও একটি হাই স্কুলের শিক্ষক। ভদ্রলোকের মনে কোথাও একটি সন্তান সুখের সুপ্ত বাসনা ছিল। অবশ্যই থাকতে পারে, সেটা তো দোষের কিছু নয়। অথচ স্ত্রীকে মেডিকেল অ্যাডভাইস নেওয়ার জন্য তিনি একবারও সুপরামর্শ দিলেন না। এমনিতেই অনেক পুরুষের স্বভাব এক নারীতে সন্তুষ্টি হয় না, একাধিক রমণীতে ভোগবিলাসী মনোভাব থাকে। এক্ষেত্রে বিভাসবাবু প্রথমে অরাজি হলেও মনের মধ্যে বিড়াল তপস্বীর ন্যায়। না হলে উনার কাছে স্ত্রীর বোঝানোটা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উনিও তো একজন বিচক্ষণ শিক্ষক, অন্তত এই কাজের পরিণাম কোনোদিন তো ভালো হতে পারে না। উনি সুযোগ সন্ধানী ছিলেন, তাই প্রস্তাবখানা সানন্দে গ্রহণ করেন। প্রতিবেশীরা রটনা ভেবে প্রথমে চেপে গেলেও পরে বেশ আশ্চর্য হয়ে যান। গ্রাম্য পরিবেশে দুজনের বেড়ে ওঠা, তাই ডিভোর্স নিয়ে কেউ মাথা ঘামালেন না। গ্রামে এইসব ব্যাপারে খুব যে
আইন মোতাবেক কাজ হয় তা কিন্তু হয় না। তাই বিভাসবাবুর দ্বিতীয়বার বিয়ে নিয়ে আত্মীয় এবং পাড়া প্রতিবেশীরাও খুব একটা গুরুত্ব দিলেন না। এরপর নীলিমা দেবী নিজেই পাত্রী পছন্দ করেন। হাজব্যান্ডের বিয়েতে বরকর্তার দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নেন। সঠিক সময়ে বিভাসবাবুর সঙ্গে লালির বিয়ে দিয়ে তিনি যেন বিশাল বড় দায়িত্বপূর্ণ কাজটি সারলেন। গ্রাম্য জীবনধারার মধ্যে প্রকাশ্যে প্রতিবাদ না থাকলেও আড়ালে কেউ সমালোচনা করতে ছাড়লেন না। একজন তো মুখের ওপর স্পষ্ট বলেই ফেললেন, কি ম্যাডাম, খাল কেটে কুমির এনে নিজের পুকুরে চাষ করলেন? তখন তিনি অতি প্রসন্নতার সহিত উত্তর দেন, এতে সমস্যা আর কোথায়? চিত্রনাট্যের সংলাপের মতো তিনি আরও বলেন, আমার সিঁদুরের ভাগ না হয় একটু দিলাম, লালি আমার ছোট বোনের মতো থাকবে। বিয়ের অনুষ্ঠানটি নীলিমা দেবী অন্যরকমভাবে আয়োজন করেছিলেন। একটা মন্দিরে গিয়ে বিভাসবাবু এবং লালির বিয়েটা সারা হয়েছিল। সন্ধেবেলা নতুন বউকে নিয়ে নীলিমা দেবী নিজের বাড়িতে ফেরেন। রাতে নতুন বউকে আশীর্বাদের জন্য ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে খাওয়া দাওয়ার আয়োজন হয়। আমন্ত্রিত অতিথির তালিকা খুব একটা দীর্ঘ ছিল না। প্রতিবেশী সহ লালির মামার বাড়ির তরফের হাতে গোনা মাত্র কয়েকজন আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানটি বেশ নির্বিঘ্নে সম্পন্ন হয়। সব অতিথিরা বিদায় নেন, কিন্তু প্রতিবেশী দুই মহিলা হাসি এবং চম্পা আছে বাড়ির কিছু কাজকর্ম দেখাশোনার জন্য। সময়ে অসময়ে তারা নীলিমা দেবীর আজ্ঞাবহ। তিনি তাদের বলেন, সারাদিন তোমাদের উপর খুব ধকল গেছে, তোমরা বাড়ি চলে যাও। কিন্তু তারা তাদের নিজেদের বাড়িতে যেতে চাইল না, কারণ তারা ম্যামকে একা রেখে বাড়ি চলে যেতে রাজি নয়। তারাই অনুরোধ করে, দিদিমণি, আজ রাতটা তোমার সঙ্গে আমাদের থাকতে দাও। এই অনুমতি যদি তুমি আমাদের না দাও তাহলে আমরা বাড়ির বাইরে বসে থাকব। হয়তো তাদের ক্ষুদ্র বুদ্ধিতে কোথাও একটা ব্যথার অনুভূতি পাচ্ছিল। সারাদিনের ব্যস্ততার মধ্যে নীলিমা দেবী বিভাসবাবুকে একান্তে পাননি। আর বিয়েটা রীতি অনুযায়ী না হওয়ায় বিভাসবাবু আজ রাত্রে লালির সঙ্গে এক ঘরে রাত্রি যাপন করবেন। তার মনে আনন্দের বহিঃপ্রকাশ না ঘটলেও লালির জীবনে তো কোনো পুরুষের সঙ্গে প্রথম রাত। স্বাভাবিকভাবে তার মধ্যে একটা অন্যরকম উপলব্ধি থাকবে। বিভাসবাবু এবং লালির জন্য একখানা ঘর সাজানো হয়েছে, নীলিমা দেবীরই পছন্দের ঘর। তিনিই সব ব্যবস্থা নিজের মনের মতো করেছেন। সেই ঘরে নীলিমা দেবীর ওই দুই অনুগত মহিলা হাসি এবং চম্পা লালিকে সাজানো ঘরে পৌঁছে দিতে যায়। ততক্ষণে বিভাসবাবু এসেছেন তার সঙ্গে দেখা করতে। দুজনেই নীরব, দুজনের মুখে কোনো কথা নেই। দুজনেই হয়তো ভাষা হারিয়ে ফেলেছেন বা কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। বিভাসবাবুই প্রথম নীরবতা ভাঙেন। তিনি বলেন, নীলা, তুমি এমন একটা সিদ্ধান্ত না নিলে পারতে। নীলিমা দেবী মুখটা তুলে তার দিকে চেয়ে বলেন, যাও বিভাস, লালি ঘরে একা রয়েছে, তুমি তার কাছে যাও। তখন বিভাসবাবু বলেন, ঠিক আছে নীলা, আমি তাহলে আসছি। কথাটা বলে চলে যেতে উদ্যত নীলিমা দেবী খুব ধীর স্বরে বলেন, এসো, তোমার নতুন পথ চলা সার্থক হোক। গল্পটি আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী পর্ব শোনার জন্য আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল।